2024 সালে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে নিহতদের সংখ্যা নিয়ে জাতিসংঘ এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের মধ্যে এক নতুন কূটনৈতিক ও আইনি লড়াই শুরু হয়েছে। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় OHCHR তাদের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে প্রায় 1400 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করে। এই সংখ্যাকে ভিত্তিহীন ও অত্যন্ত ভুল আখ্যা দিয়ে আনুষ্ঠানিক চ্যালেঞ্জ জানিয়েছেন ভারতে আশ্রয় গ্রহণকারী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাউলস কেসির মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন তিনি। এই পদক্ষেপটি আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার এবং তার বিরুদ্ধে আনা আইনি অভিযোগের তীব্রতা হ্রাসের একটি সুপরিকল্পিত কূটনৈতিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার দল মূলত নিহতের সংখ্যার অসঙ্গতিকে তাদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। চিঠিতে 3টি ভিন্ন উৎসের তথ্যের তুলনা করে জাতিসংঘের রিপোর্টকে বিভ্রান্তিকর বলে দাবি করা হয়। জাতিসংঘের দাবি 2025 সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে নিহতের সংখ্যা প্রায় 1400 জন। 2025 সালে 15ই জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রকাশিত গেজেটে অনুযায়ী নিহতের সংখ্যা 834 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব প্রাথমিক হিসেব নিহতের সংখ্যা ছিল প্রায় 650। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সরকারি গেজেট এবং আন্দোলনকারীদের নিজস্ব হিসেবের থেকে জাতিসংঘের সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়াকে শেখ হাসিনার পক্ষ একটি বড় লুপহোল বা আইনি ফাঁক হিসেবে দেখানোর চেষ্টা করছে। তাদের অভিযোগ, নিহতের এই সংখ্যাকে অতিরঞ্জিত করে রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনাকে আন্তর্জাতিক মহলে গণহত্যাকারী হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করা হচ্ছে। চিঠিতে শেখ হাসিনার আইনজীবী জাতিসংঘের তদন্ত প্রক্রিয়ার স্বাধীনতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। এর পিছনে 2টি মূল যুক্তি দেখানো হয়েছে। প্রথমত, তদন্তটি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ পরিচালিত হয়েছিল। ফলে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত এই তদন্ত দলের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলে দাবি করা হয়েছে। দ্বিতীয়ত, ডক্টর ইউনূসের একটি পূর্ববর্তী বক্তব্যকে চিঠিতে উদ্ধৃত করা হয়েছে, যেখানে তিনি এই আন্দোলনকে একটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খল অপারেশন হিসেবে বর্ণনা করেছিলেন। শেখ হাসিনার আইনি দলের মতে এই মন্তব্য প্রমাণ করে যে ঘটনাটি শুধুমাত্র একটি সাধারণ গণ আন্দোলন ছিল না, বরং এর পিছনে গভীর রাজনৈতিক পরিকল্পনা ছিল। উল্লেখ্য, 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। পরবর্তী সময় 2025 সালের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড প্রদান করে। শুরু থেকেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আইনজীবীরা এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আসছিলেন। এখন জাতিসংঘের রিপোর্টকে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করার মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা দিতে চান যে তার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার অভিযোগের ভিত্তিটি দুর্বল এবং অতিরঞ্জিত তথ্যের উপর প্রতিষ্ঠিত। চিঠির শেষ অংশে জাতিসংঘকে তাদের প্রকাশিত তথ্য পুনর্বিবেচনা করে প্রয়োজনে প্রকাশ্যে সংশোধনী দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত OHCHR এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এই চিঠির মাধ্যমে শেখ হাসিনা আন্তর্জাতিক আইনি লড়াইয়ে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করছেন। যদি জাতিসংঘ তাদের সংখ্যার সপক্ষে সুনির্দিষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং চলমান বিচার প্রদানের বৈধতাকে কিছুটা হলেও প্রশ্নের মুখে ফেলতে পারে। অন্যদিকে OHCHR যদি তাদের তথ্যে অনড় থাকে, তবে শেখ হাসিনার এই আইনি চ্যালেঞ্জ আন্তর্জাতিক পরিমণ্ডলে তার রাজনৈতিক পুনর্বাসনের পথকে আরও কঠিন করে তুলবে।